আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার জন্য এআইবিবি আইসিটি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি এফআই এর মডিউল এ থেকে আমরা দেখব। আজকে আমাদের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হবে। আমরা প্রত্যেকটি ক্লাসে যে ছোট ছোট টপিকগুলো আছে এই টপিকগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আর এখানে অনেক ছোট ছোট কোশ্চেনগুলো বেশি হয় আর কি। গতদিন আমরা দেখেছিলাম 18 নম্বর যে প্রশ্ন, এই 18 নম্বর প্রশ্ন থেকে আমরা এটি পর্যন্ত দেখেছিলাম ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে একজন গ্রাহক কোন ধরনের ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারে। না, এটা দেখবো আমরা। তো না, আলোচনা করছিলাম মনে হয় এটা, যে ইন্টারনেট ব্যাংকিং বলতে যে আমরা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আমরা লগ ইন করে বা সাইন আপ করে যে আমরা ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করি, সেটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। তো এটা করে কিভাবে গ্রাহক তার ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ করতে পারে। 17 নম্বর পেজে অনেক বড় অধ্যায়। এটা অনেক বড় অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ে অনেক বড়। 17 নম্বর, এটি যে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে একজন গ্রাহক কোন ব্যাংকিং কার্যক্রম বা কোন কি ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারে। এটা সেদিন দেখা হয়েছে। আচ্ছা, তো 19 নম্বর একেবারে ছোট প্রশ্ন। একজন গ্রাহক একটু শুনুন। আচ্ছা, একজন গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং থেকে নগদ গ্রহণ করতে পারে কি না এবং কেন? তাহলে একজন গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং থেকে নগদ গ্রহণ করতে পারেন কি কেন? বিষয়টা একটু খেয়াল করুন যে ইন্টারনেট ব্যাংকিং আমরা ব্যাংকের এইরকম যে আমার ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এরকম একটা ব্যাংকের আমরা ওয়েবসাইটে যাব www.sonalibank.com বা sonalibankplc.com, এইরকম আমরা লিখে সার্চ করে সেখানে আমরা আমাদের সাইন আপ বা করতে হয়, কিংবা আমাদের লগ ইন করতে হয়, কিংবা আমাদের এরকম কোনো কিছু করতে হয়। আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, আমরা পাসওয়ার্ড দিয়ে, আমাদের যে মোবাইল নাম্বারটা ব্যাংকে ইউজ করছি সেই মোবাইল নাম্বার দিয়ে আমরা সেখানে লগ ইন করি। সেখান থেকে আমরা কিন্তু টাকা ফান্ড ট্রান্সফার করতে পারি, সেখান থেকে আমরা বিল পেমেন্ট করতে পারি এরকম। এখন এই বিষয়গুলো আমরা ইন্টারনেটে ল্যাপটপ থেকে হোক মোবাইল থেকে হোক করতে পারি। ফান্ড ট্রান্সফার করতে পারতেছি, কিন্তু বা টাকা পাচ্ছি আমাদের ইন্টারনেটকে আমাদের টাকা দিচ্ছে, বা ল্যাপটপ থেকে আমরা টাকা পাচ্ছি না, তাই না? তা টাকা না পালে এটা সরাসরি উত্তর হবে না, আমরা এটা পাই না, আমরা নগদ টাকা গ্রহণ করতে পারি না, বাট ফান্ড ট্রান্সফার করতে পারি আমরা। একজন গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং থেকে নগদ পেতে পারেন না। এর কারণ হলো ইন্টারনেট ব্যাংকিং ইলেকট্রনিক লেনদেন এবং ক্রিয়াকলাপের জন্য প্রস্তুত করা হয়েছে, যেগুলি প্রকৃত মুদ্রায় জড়িত নয়। এটি গ্রাহকদের তাদের অ্যাকাউন্টগুলি পরিচালনা করতে, তহবিল স্থানান্তর করতে, বিল পরিশোধ করতে এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম অনলাইনে কার্যক্রম সম্পাদন করতে তৈরি করা হয়েছে। এটি নগদ অর্থের সরাসরি গ্রহণ কিংবা প্রদানের সুবিধা দেয় না। নগদ লেনদেনের জন্য গ্রাহককে এটিএম ব্যাংকে, মানে ওই শাখার নিবন্ধিত কোনো এটিএম ব্যাংকে যেতে হবে, অথবা ওই কার্ড সাপোর্ট করে এমন এটিএম বুথে যেতে হবে। মানে সহজ, এক কথায় এই উত্তরটা আমরা লিখতে পারি আর কি। তো এটা আমাদের অনেক প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের দিতে পারে। তারপরে এখন দেখবো হোয়াট ইজ এসএমএস ব্যাংকিং। এসএমএস ব্যাংকিং কি, এটা কিন্তু আলোচনা করেছে পূর্বেই। এসএমএস ব্যাংকিং কি, তার মধ্যে আইভিআর, তার মধ্যে আছে আমার অ্যালার্ট ব্যাংকিং, এই জিনিসগুলো কিন্তু আগে দেখেছি। এখন আমরা একটু হালকা একটু করে একটু বিশদ করে দেখবো আমরা। এসএমএস ব্যাংকিং কি? এসএমএস দিয়ে আমরা যে ব্যাংকিং কার্যক্রম করি সেটা হচ্ছে এসএমএস ব্যাংকিং। সহজ কথায় এসএমএস দিয়ে আমরা যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারি সেটা হচ্ছে এসএমএস ব্যাংকিং।
তো এসএমএস ব্যাংকিং কি? এসএমএস ব্যাংকিং এর যে কোনো কাজের জন্য কিছু সিনট্যাক্স উল্লেখ করুন। আচ্ছা, এসএমএস ব্যাংকিং হলো এমন এক ধরনের ব্যাংকিং পরিষেবা যা গ্রাহক তাদের নিবন্ধিত মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে। একটু মিউট হবেন। আচ্ছা, এই পরিষেবাটি ব্যবহার করার জন্য গ্রাহককে অবশ্যই তাদের মোবাইল নম্বর ব্যাংকে নিবন্ধিত থাকতে হবে। ব্যাংকের যে মোবাইল নাম্বার সেই নাম্বার থাকতে হবে। আপনি ব্যাংকে কাস্টমার কেয়ারে যদি ফোন দেন তাহলে কিন্তু ব্যাংকের ওখান থেকে কিন্তু বলে যে আপনি এই নাম্বার কি অ্যাকাউন্টে দেওয়া আছে, যদি বলেন না তখন বলবে যে সরি আপনি যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার থেকে ফোন দেন। এইরকম মানে আপনি অ্যাকাউন্টে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার থেকে আপনাকে আপনার এই সেবাটি নিতে হবে। সে কথা বলা আছে যে এই পরিষেবাটি ব্যবহার করার জন্য অবশ্যই তাদের মোবাইল নাম্বার ব্যাংকে নিবন্ধিত থাকতে হবে, মানে ব্যাংকে অ্যাকাউন্টে থাকতে হবে, এবং তারা তাদের লেনদেন প্রমাণীকরণের জন্য ব্যাংক থেকে একটি পিন পাঠাবে। ওই আপনি সঠিক ব্যক্তি কিনা আপনার মোবাইল নাম্বার একটি পিন পাঠাবে। গ্রাহকরা তারপরে তাদের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারে, একটি মিনি স্টেটমেন্ট পেতে, ইউটিলিটি বিল পরিশোধ করতে, পণ্য ও পরিষেবা অর্থ প্রদান করতে, মোবাইল ক্রেডিট টপ আপ করতে, তহবিল স্থানান্তর করতে এবং তাদের পিন পরিবর্তন করতে পূর্ব নির্ধারিত সিনট্যাক্স ব্যবহার করে এসএমএস পাঠাতে পারে। মানে এসএমএস এর মাধ্যমে আমরা যে ব্যাংকিং কার্যক্রমগুলো সম্পন্ন করি সেটা হচ্ছে আমাদের এসএমএস ব্যাংকিং। মানে ব্যাংকে অ্যাকাউন্টে নিবন্ধিত যে মোবাইল নাম্বার আছে সেই নিবন্ধিত মোবাইল নাম্বার ব্যবহার করে এসএমএস এর মাধ্যমে যে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করি সেটা হচ্ছে আমাদের কাছে এসএমএস ব্যাংকিং। তো এই কিছু সিনট্যাক্স গুলো কি কি? মিনি স্টেটমেন্ট পাওয়ার জন্য এটা আপনাদের আসতে পারে যে দুইটি কার্যক্রম সম্পাদনের জন্য এসএমএস সিনট্যাক্স উল্লেখ করুন। তখন আপনাকে এক নাম্বার দিয়ে মিনি স্টেটমেন্টের জন্য, মানে মিনি স্টেটমেন্ট যদি পেতে চান তাহলে এসটিএম এরকম ভাবে আমরা ট্যাগ ইউজ করব, এসটিএম তারপরে হচ্ছে পিন ট্যাগ ইউজ করবো। এরকম ভাবে আমাদের ইউজ করতে হবে। এই হয়তো দুইটি বা তিনটি সিনট্যাক্স উল্লেখ করুন, তখন আপনার এখান থেকে যে কোনো দুইটি বা তিনটি আপনাকে দিতে হবে আর কি। এটা আমাদের মনে রাখতে হবে। এটা আসে যে এসএমএস ব্যাংকিং এর জন্য দুইটি সিনট্যাক্স উল্লেখ করুন, তখন আমরা এই সিনট্যাক্স যেটা আছে এই সিনট্যাক্সটা আমরা দিব। আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসএমএস ব্যাংকিং এবং অ্যালার্ট ব্যাংকিং। এর আগে আমরা দেখেছি এসএমএস ব্যাংকিং এবং অ্যালার্ট ব্যাংকিং কি। এসএমএস ব্যাংকিং এবং অ্যালার্ট ব্যাংকিং হলো এসএমএস ব্যাংকিং এবং অ্যালার্ট ব্যাংকিং। এটা এই যে সংজ্ঞাটা এক নাম্বার যেটা আমি আগেই বলেছি আপনাদের, প্রত্যেকটা সংজ্ঞা মানে প্রত্যেকটা বিষয়ের যদি সংজ্ঞাটা আপনি ভালো মতো করেন তাহলে আপনি কিন্তু বানিয়ে লিখতে পারবেন। তাহলে এসএমএস ব্যাংকিং হলো এসএমএস এর মাধ্যমে আমরা ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করি। এসএমএস এর মাধ্যমে আমরা ব্যাংকিং কার্যক্রম যেটা সম্পন্ন করি সেটা হচ্ছে এসএমএস ব্যাংকিং। এসএমএস ব্যাংকিং হচ্ছে গ্রাহক এসএমএস নিবে কি নিবে না, গ্রাহক এসএমএস নিবে কি নিবে না এটা গ্রাহকের উপর নির্ভর করে। এসএমএস এ যদি ইয়েস থাকে, এখানে আমাদের যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম এরকম বক্স থাকে, এখানে ইয়েস থাকবে, এসএমএস লেখে ওখানে ইয়েস থাকবে। মানে এসএমএস যদি নেয় তাহলে ইয়েস এ টিক মারবো, না যদি থাকে তাহলে এখানে নো থাকে, নো টিক মেরে। আমরা যারা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম পূরণ করি এরকম আমরা দেখি, তাই না? ইয়েস অথবা নো ডাউন থাকে। যদি না নেই কাস্টমার তাহলে নোট মারি, আর ইয়েস তাহলে ইয়েস এ মারি। আচ্ছা, তাহলে এই যে আমাদের এটা কাস্টমারের উপর নির্ভর করতেছে, কাস্টমার নিবে কি নিবে না। তাহলে এটা হচ্ছে এটি গ্রাহকের উদ্যোগ। গ্রাহক ব্যাংকিং কার্যক্রম যেমন অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা, একটি মিনি স্টেটমেন্ট পাওয়া, ইউটিলিটি বিল পরিশোধ করা জন্য একটি নির্দিষ্ট কমান্ড সহ ব্যাংকের একটি এসএমএস পাঠিয়ে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করা এসএমএস ব্যাংকিং বলে। আচ্ছা, আর অ্যালার্ট ব্যাংকিং হচ্ছে এটি ব্যাংকের উদ্যোগ। অ্যালার্ট ব্যাংকিং ব্যাংকের উদ্যোগ। ব্যাংক আপনাকে অ্যালার্ট করে দিচ্ছে যে আমাদের এটিএম এ রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত কোনো প্রকার সেবা প্রদান করা যাবে না, আপনারা পার্শ্ববর্তী অন্য এটিএম এ যোগাযোগ করুন বা দেখুন। মানে যে ব্যাংকে আপনার ভিসা কার্ড সাপোর্ট করবে বা আপনার কার্ড সাপোর্ট করবে, যে ব্যাংকের এটিএম এ, তাই না? এরকম অ্যালার্ট দেয় আমাদের। আবার অ্যালার্ট দেয় আমাদের ব্যাংক থেকে কখনো কোনো এসএমএস এ পিন, ওটিপি এগুলা দেওয়া হয় না। আবার অ্যালার্ট দেয় যে আপনারা কখনোই আপনাদের পিন শেয়ার করবেন না। এই যে কি, এগুলো হচ্ছে অ্যালার্ট, আপনাকে অ্যালার্ট করে দিচ্ছে। আমরা কাস্টমার, আমাদের অ্যালার্ট করে দিচ্ছে ব্যাংক। এটা হচ্ছে অ্যালার্ট ব্যাংকিং। এটা ব্যাংক করে থাকে, এটা ব্যাংকের উদ্যোগে ব্যাংক করে থাকে।
হুম। তারপরে আছে, বলা আছে যে যখনই গ্রাহকের অ্যাকাউন্টে ডেবিট বা ক্রেডিট লেনদেন হয় তখনই ব্যাংক গ্রাহককে একটি এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়াকে অ্যালার্ট বলে। তো ডেবিট ক্রেডিট না, ডেবিট ক্রেডিট এটা মূলত এসএমএস এর মধ্যে পড়ে। ব্যাংককে সতর্কতামূলক কোনো তথ্য বা ইনফরমেশন গ্রাহককে জানিয়ে দেওয়ার জন্য অ্যালার্ট এসএমএস পাঠিয়ে দেওয়াকে অ্যালার্ট ব্যাংকিং বলে আর কি, সতর্কতামূলক এটা হবে। তাহলে এসএমএস ব্যাংকিংটা হচ্ছে মূলত গ্রাহকের উদ্যোগে, আর অ্যালার্ট ব্যাংকিংটা হচ্ছে ব্যাংকের উদ্যোগে। এখন এটা থেকে আপনি এখন এগুলা লিখতে পারবেন। 2 নম্বর হচ্ছে গ্রাহক নির্দিষ্ট এসএমএস কমান্ড পাঠিয়ে স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারে। তাহলে এটা গ্রাহক একটি নির্দিষ্ট এসএমএস কমান্ড পাঠিয়ে, মানে গ্রাহককে কমান্ড পাঠিয়ে দিতে হচ্ছে, আর এখানে কোনো কমান্ড পাঠিয়ে দিতে হচ্ছে না। এখানে কোনো কমান্ড পাঠিয়ে দেওয়ার দরকার নেই, এখানে গ্রাহক নিজে এসএমএস চাপিয়ে সেখানে কমান্ড পাঠিয়ে দিয়ে এটা করতে হচ্ছে। আর এখানে বলা আছে গ্রাহক অ্যাকাউন্টের কার্যক্রম সম্পর্কে রিয়েল টাইম বিজ্ঞপ্তি প্রদান করে প্রাথমিকভাবে লেনদেন সম্পর্কে জানতে এবং কোনো অনুমোদিত বা প্রতারণামূলক কার্যকলাপ শনাক্ত করতে সহায়তা করে। ব্যাংকিং ক্রিয়াকলাপ চালানোর জন্য গ্রাহককে পূর্ব নির্ধারিত সিনট্যাক্স অনুসরণ করতে হয়। ওই যে আমরা যে উপরে যে সিনট্যাক্সটা দেখলাম সেই সিনট্যাক্সটা অনুসরণ করতে হয়। আর এখানে কোনো সিনট্যাক্স আমাদের অনুসরণ করার প্রয়োজনীয়তা নেই। সতর্কতা গ্রহণের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণের প্রয়োজন নেই। সতর্কতার জন্য আমরা তো কোনো কিছু নেই, এটা গ্রাহক, এটা ব্যাংক সতর্কতা অবলম্বন করবে, এটা গ্রাহককে জানিয়ে দেবে যে সতর্ক থাকুন আপনারা। আচ্ছা, 4 নম্বর হচ্ছে ব্যালেন্স চেক করা, মিনি স্টেটমেন্ট, বিল পেমেন্ট, পিন পরিবর্তন করার মতো কার্যকারিতা অপারেট করে। এখানে আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। আর প্রাথমিকভাবে লেনদেনের বিজ্ঞপ্তি প্রকাশ করে একটি নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট ডেবিট সম্পর্কে গ্রাহককে অবহিত করা হয়। লেনদেন সম্পাদন করার সময় প্রমাণীকরণের জন্য একটি পিন সিস্টেম ব্যবহার করে। লেনদেন আপনি যখন এসএমএস এ কোনো ব্যাংকিং করবেন অবশ্যই আপনাকে পিন ভেরিফিকেশন পাঠাইবে যে আপনি ওই ব্যক্তি কিনা। তখন ওই পিন দিয়ে আপনি কাজটা করতে পারবেন না। এখানে পিন ভেরিফিকেশনের কোনো কাহিনী নেই। প্রাথমিকভাবে লেনদেন বিজ্ঞপ্তি প্রকাশ গ্রাহকের অ্যাকাউন্ট কার্যকলাপ সম্পর্কে সতর্ক, অনুমোদিত লেনদেনগুলি দ্রুত শনাক্ত করতে প্যাসিভ নিরাপত্তা প্রদান করে। এখানে আমাদের পিন ভেরিফিকেশন কোনো বলাই নেই, এখানে আমরা পিন ভেরিফিকেশন করার দরকার নেই। গ্রাহকের মোবাইল ফোনটি ব্যাংকে নিবন্ধিত হওয়া প্রয়োজন এবং গ্রাহকের লেনদেনের জন্য একটি পিন ব্যবহার করতে হবে। আর এখানে আমাদের পিন ব্যবহার করার দরকার নেই, শুধু মোবাইলটা ব্যাংকে নিবন্ধিত হলেই হবে। আচ্ছা, এই যে হলো এসএমএস ব্যাংকিং, অ্যালার্ট ব্যাংকিং। এরপর আছে আইভিআর, ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স, যেগুলো আমরা সরাসরি যখন কোনো নাম্বারে ফোন দিয়ে 1616274 এরকম বা 275 এরকম আমরা নাম্বারে ফোন দিয়ে সরাসরি ফোন দিলে আমরা যে কম্পিউটার, ওখান থেকে কম্পিউটারের যে ভয়েস আছে যে বাংলার জন্য 1 চাপুন, ইংরেজির জন্য 2 চাপুন, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য পেতে 1 চাপুন, ক্রেডিট কার্ড সম্পর্কিত বা কার্ড সম্পর্কিত সেবা পেতে 2 চাপুন, লোন সম্পর্কিত তথ্য পেতে 3 চাপুন, এই যে কথাগুলো বলে এরা হচ্ছে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স। এই যে এর মাধ্যমে যে আমরা ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করি এর নাম হচ্ছে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স। তো এটা আমাদের এখানে বলা আছে আইভিআর বা ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স। আইভিআর বা ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স হলো একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যেখানে একজন গ্রাহক তার ব্যাংকে নিবন্ধিত ল্যান্ড ফোন বা মোবাইল ফোন থেকে কল করে কম্পিউটারাইজড মেশিনের ইনস্ট্রাকশন অনুযায়ী ব্যবহৃত মোবাইলের সংখ্যা চেপে ব্যাংকিং পরিষেবা সম্পাদন করে। যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি, আমরা প্রত্যেকেই, আমরা ব্যাংকাররাও এটা করে থাকি, নন ব্যাংকাররা, সাধারণ মানুষরা এটা করে থাকে, এবং সবচেয়ে ভালো এবং সবচেয়ে গ্রহণযোগ্য একটা এটা। তো এই পরিষেবার মধ্যে রয়েছে ব্যালেন্স অনুসন্ধান, অ্যাকাউন্ট সার্ভিস, পিন সার্ভিস, ডেবিট ও ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড সক্রিয় করা এবং নিষ্ক্রিয় করা। আইভিআর এর মাধ্যমে ব্যাংকিং করতে গ্রাহকের ব্যাংক থেকে একটি টিপিন নিতে হবে, তারপর গ্রাহক শর্ট কোড যেমন এত কল করবেন, কলটি তাদের কম্পিউটারাইজড ফোনে দিবে, ওই যে তারপরে যেটা কথাটা বললাম মেশিনে বাংলার জন্য 1 চাপুন, ইংরেজির জন্য 2 চাপুন, এরকম বলা থাকবে। এই কাহিনীগুলো এখানে লেখা আছে। তো এইভাবে আমরা যে মানে মোট কথা এই কাহিনীটা এখানে লেখে, এভাবে সংখ্যা চেপে যে ব্যাংকিং কার্যক্রম সেবা আমরা নিতে পারি বা নেই সেই প্রক্রিয়াকে আইভিআর বা ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স বলে। এটা হচ্ছে আমরা প্রত্যেক ব্যাংকে আমাদের নিজের কার্ডের সুবিধার জন্য, সার্ভিসের জন্য আমরা কিন্তু এটা করে থাকি, আইভিআর করে থাকি কিন্তু। আচ্ছা,
এটা আমাদের প্রত্যেকে জানা আছে। ডিসক্রাইব দ্য সাম অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ ইলেকট্রনিক ব্যাংকিং। ইলেকট্রনিক ব্যাংকের সম্বন্ধে আমাদের সুবিধা অসুবিধাগুলো আমাদের আলোচনা করতে বলছে। তো ইলেকট্রনিক ব্যাংকিং এর কিছু সুবিধা অসুবিধা। ইলেকট্রনিক ব্যাংকিং এর সুবিধা, উপযোগিতা 24/7 উপস্থিতি, মানে আমাদের 24 ঘন্টায় 7 দিন আমাদের এটা সবসময়ের জন্য অ্যাটেন্ড থাকবে। তারপরে আছে চুরির ঝুঁকি হ্রাস, দক্ষ বিল পেমেন্ট, তাৎক্ষণিক বিজ্ঞপ্তি, উন্নত নিয়ন্ত্রণ, খরচ কমানো, বেশি অ্যাক্সেসিবিলিটি, মানে উন্নত অ্যাক্সেসিবিলিটি, আপনি যে কোনো সময় এটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। তার উপযোগিতা, আমাদের এই উপযোগিতা কোনো কিছু অভাব বা প্রয়োজন বা মেটানোর ক্ষমতাকে উপযোগিতা বলে। গ্রাহক তাদের অ্যাকাউন্টগুলিতে অ্যাক্সেস করতে পারে এবং এটিএম, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল অ্যাপ থেকে এটি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এটা অর্থ উত্তোলন এবং স্থানান্তরের ইত্যাদি স্থানান্তর মতো লেনদেনগুলি সম্পাদন করতে পারেন, যা একটি ব্যাংকের শাখায় যাওয়া প্রয়োজনীয়তা হ্রাস করে। আপনি শাখায় না গিয়ে যে কোনো জায়গা থেকে আপনি এই কাজটা সম্পন্ন করতে পারেন যদি আপনার ইন্টারনেট ব্যাংকিং থাকে, ইন্টারনেট যদি থাকে। এই অভিযোগটা আমরা সহজে পাবো, আমরা সহজে যে কোনো জায়গা থেকে এটা পেতে পারি। 24/7 উপস্থিতি, মানে আমাদের এটিএম এর ভিতরে লেখা থাকে, তাই না? 24 আওয়ার, আমাদের প্রত্যেক সপ্তাহে 7 দিনে আমাদের 24 আওয়ার এটা চালু থাকে। তাহলে এটা আমাদের 24 ঘন্টায় কাজ করে। তাহলে এই সুবিধাটা আমরা যে কোনো সময় আমরা পেতে পারি। তারপরে চুরির ঝুঁকি হ্রাস, আমাদের কাছে যেহেতু আমরা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে নগদ লেনদেন করব বা ফান্ড ট্রান্সফার করি, এক্ষেত্রে আমাদের ফিজিক্যালি ক্যাশ টাকা থাকলে যে চুরির ঝুঁকি থাকে, এই ঝুঁকি থেকে আমরা হ্রাস পাই। দক্ষ বিল পেমেন্ট, আমরা বিল পেমেন্ট আমরা করতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি, জি আছে, ভালো আছে। জি জি জি। আচ্ছা, লিঙ্ক। ও আচ্ছা, লিঙ্কটা আমি দিচ্ছি, এখন দিচ্ছি। একটু দিচ্ছি। আচ্ছা, গ্রুপে একটু কেউ করলে আপনার একটু লিঙ্কটা শেয়ার করে দিয়ে ভাইয়ের উপকার হবে, হয়তো আমি মাঝে মধ্যে খেয়ালও করতে পারি না। কেউ লিঙ্ক চাইলে একটু গ্রুপে চাইলে আপনি দিয়ে দেবেন। আচ্ছা, তাহলে এখানে দক্ষ বিল পেমেন্ট, দক্ষ মানে খুব স্মুথলি আমরা বিল পেমেন্ট করতে পারি। তাৎক্ষণিকভাবে বিজ্ঞপ্তি আমরা পেতে পারি। উন্নত নিয়ন্ত্রণ, আমরা যেহেতু এখানে আমাদের টু ফ্যাক্টর সিকিউরিটি থাকে, টু ফ্যাক্টর সিকিউরিটির মাধ্যমে উন্নত নিয়ন্ত্রণ করতে পারি, আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি। খরচ কমানো, আমাদের খরচ অনেক কমে যায়। আমরা এই মুহূর্তে যদি টাকা উঠাতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে অনেক কিছু আমাদের ব্যাংকে যেতে হবে বা কোনো চেক কাটতে হবে বা কোনো জায়গায় যেতে হবে এরকম, কিন্তু আমাদের ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আমরা সহজে ফান্ডগুলো ট্রান্সফার করে আমরা উঠাইতে পারি। তারপরে এই বেশি অ্যাক্সেসিবিলিটি, আমরা অতিরিক্ত গ্রহণযোগ্যতা আমাদের এখানে থাকে, যে আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমরা এটা অ্যাক্সেস করতে পারি। এইরকম এই সুবিধাগুলো বানিয়ে দিবেন। এই সুবিধাগুলো যেমন আছে, তেমনি এই সুবিধার পাশাপাশি আমাদের অসুবিধাও আছে। অসুবিধা আছে। অসুবিধা কি? লেনদেনের সীমা, আপনি চেকে বা ক্যাশে যে টাকাটা উঠাচ্ছেন, আপনি একটা কোনো সীমা নাই। হ্যাঁ, আর এখানে আপনার একটা সীমা আছে, একটা নির্দিষ্ট সীমা আছে, ওখানেও সীমা আছে কিন্তু অনেক বড় সীমা। আর এখানে দেখা যাচ্ছে যে আপনি 3 লাখ পর্যন্ত উঠাইতে পারবেন বা 5 লাখ পর্যন্ত উঠাইতে পারবেন বা 1 লাখ পর্যন্ত উঠাইতে পারবেন। বা আরটিজিএস করতে চাইলে আপনি 1 লাখ থেকে শুরু, মানে ছোট অ্যামাউন্টটা আপনার করতে পারবেন না। এইরকম বিভিন্ন আমাদের সমস্যা থেকে থাকে, বা বেশি টাকা উঠানো যাবে না, 2 লাখের বেশি উঠানো যাবে না, এরকম সীমা থাকে, আমাদের লেনদেনের সীমা থাকে, কিন্তু ওখানে সীমা থাকে না। এটা সমস্যা আমাদের কাছে। তারপর প্রযুক্তিগত সমস্যা, আপনার প্রযুক্তির সমস্যা হলে, হার্ডওয়্যার সফটওয়্যারের কোনো সমস্যা হলে, তাহলে আপনি আর সহজে এটা করতে পারছেন না। নগদ পরিচালনা অভাব, আপনি নগদ টাকার দরকার, তাহলে ইন্টারনেট ব্যাংকিংতে কাজ হবে না আপনার। ওই আপনার এটিএমে যেতে হবে, নাহলে ব্যাংকে যেতে হবে। নগদ টাকার অভাব, আমরা এখান থেকে মোচন করতে পারবো না। তারপরে প্রযুক্তিগত প্রয়োজনীয়তা, অবশ্যই আমাদের প্রযুক্তির দরকার আছে। যদি আমাদের না আপডেটেড বা প্রযুক্তি না থাকে, তাহলে আমরা এটা ইন্টারনেট ব্যাংকিং অকার্যকর হবে বা করতে পারবো না। এটা আমাদের সমস্যা। নিরাপত্তার ঝুঁকি বলতে এখানে আমাদের যদি পিন পাসওয়ার্ড হারিয়ে গেলে বা হ্যাকারের মাধ্যমে আমাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে, আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সের কোনো সমস্যা হতে পারে বা অ্যাকাউন্টের সমস্যা হয়ে যেতে পারে। এসএমএস নিরাপত্তা,
প্রযুক্তি নির্ভরতা, উচ্চ সেটআপ খরচ, সেটআপ খরচ বেশি, এরকম এই 4-5টা এখান থেকে আমরা দিব আর কি। তো এই এখন কথা হচ্ছে এই যে অসুবিধাগুলা, এই অসুবিধাগুলা যত ইন্টারনেট সম্পর্কিত যেগুলো আছে সবার ক্ষেত্রেই হবে। এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেইড কার্ড, যত রকম এটিএম সম্পর্কিত, নেটওয়ার্ক সম্পর্কিত যেগুলো আছে সবার ক্ষেত্রে, এই ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এই সুবিধাগুলো আপনি প্রদান করতে পারবেন, মানে লিখতে পারবেন। হ্যাঁ, তাহলে এই অসুবিধাগুলো একটু আমরা মনে রাখবো। আর এদিকে আমরা এই যে এখানে যে সুবিধার কথা বলা আছে এটাও ঠিক ওই রকম ইন্টারনেটের ক্ষেত্রে যে বিষয়গুলো, ইন্টারনেট সম্পর্কিত যে বিষয়গুলোর সুবিধা, এই সুবিধাগুলো আমরা তুলে দিতে পারবো, শুধু একটু ঘুরে পেঁচে লিখতে হবে আর কি। তাহলে এই সুবিধাগুলো একটু আমরা মনে রাখলে আমরা ভালো অনেকগুলো প্রশ্নের অ্যান্সার গুলো আমরা করতে পারবো কিন্তু। আচ্ছা, তারপরে 24 নম্বর বলা আছে হোয়াট ইজ অনলাইন ব্যাংকিং অর এনি ব্রাঞ্চ ব্যাংকিং। তো অনলাইন ব্যাংকিং অথবা এনি ব্রাঞ্চ ব্যাংকিং আপনার আসতে হবে। অনলাইন ব্যাংকিং সম্বন্ধে আমরা সবাই জানি অনলাইন ব্যাংকিং কি, তো এটা দিলে আমরা সবাই লিখতে পারবো। ওরা হয়তো বা এটা দিবে না, এই কথাটা, এই ভাষাটা হয়তো দিবে না, ওরা দিবে কি এনি ব্রাঞ্চ ব্যাংকিং। এনি ব্রাঞ্চ ব্যাংকিং বলতে কি বোঝেন, মানে যে কোনো ব্রাঞ্চ ব্যাংকিং বলতে কি বোঝেন, এটাই যে কোনো ব্রাঞ্চ ব্যাংকিং বলতে যে আপনি যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি ব্যাংকিং কার্যক্রম সেবা সম্পাদন করতে পারেন। আপনি ঢাকা, ধরুন ঢাকা নবাবগঞ্জ শাখায় আপনার অ্যাকাউন্ট আছে, আপনি চিটাগাং গিয়ে চিটাগাং নিউ মার্কেট শাখায় আপনি সেখান থেকে আপনি ব্যাংকিং কার্যক্রম সেবা সম্পন্ন করতে পারছেন। এর জন্য যে ঢাকায় ওই ব্যাংকে আসতে হবে এরকম না, মানে আপনি যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি ব্যাংকিং কার্যক্রম সেবা সম্পাদন করতে পারেন, যেটা যেটা অপর নাম হচ্ছে অনলাইন ব্যাংকিং, যেটা অপর নাম হচ্ছে অনলাইন ব্যাংকিং। মেনশন অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অনলাইন ব্যাংকিং। না না, অনলাইন ক্লাসে আসতো, এটা শেষ করে পাঠিয়েছি আজকে। আচ্ছা, আমার খেয়াল ছিল না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তাহলে অনলাইন ব্যাংকিং এবং এনি ব্রাঞ্চ ব্যাংকিং এই কথাটা একটু মনে রাখবেন। এনি ব্রাঞ্চ ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং একই কথাই। এখানেও আমাদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ চেয়েছে, কোনো কথা নাই, আপনি ওই বিষয়টা এখানে লিখে দিতে পারেন। ওই বিষয়টাই এখানে যদিও আলাদা করে লেখা আছে, আপনি ওই বিষয়টা এখানে ঘুরিয়ে পেঁচে লিখতে পারেন। অনলাইন ব্যাংকিং কি কি সমস্যা সুবিধা হতে পারে, এই যে উপযোগিতা, 24 সবসময় উপস্থিত, চুরি ঝুঁকি হ্রাস, দক্ষ বিল, এই জিনিসগুলো এখানে দিতে পারেন। এই সমস্যাগুলো এখানে দিতে পারেন, এই সমস্যাগুলো এখানে দিতে পারেন। একই কথাই, অনলাইন, ইন্টারনেট বা ইলেকট্রনিক ব্যাংকিং একই, এই সুবিধা অসুবিধাগুলো একটু খালি নোট করে নেবেন, এটাই আপনি প্রয়োগ করবেন। আচ্ছা, অনলাইন ব্যাংকিং বা যে কোনো শাখা ব্যাংকিং কি, অনলাইন ব্যাংকিং সুবিধা এবং অসুবিধা আলোচনা করুন। তো অনলাইন ব্যাংকিংটা আমরা দেখি। অনলাইন ব্যাংকিং বলতে ইন্টারনেট ব্যাংকিং সিস্টেমকে বোঝায়। যাই হোক, আমাদের দেশে অনলাইন ব্যাংকিং মানে একটি কেন্দ্রীভূত কোর ব্যাংকিং সিস্টেম ইনস্টল করা, যেখানে সকল শাখা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান ব্যবহার করে সংযুক্ত থেকে যে কোনো শাখার ব্যাংকিং কার্যক্রম অন্য যে কোনো শাখা থেকে প্রদান করাকে বোঝায়। এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সংযোগ গ্রাহকদের ব্যাংকের যে কোনো শাখায় ব্যাংকিং লেনদেন সম্পন্ন করা যায়, তাদের অ্যাকাউন্টে মূলত যে শাখায় থাকুক না কেন। এই সিস্টেমটিকে যে কোনো শাখা ব্যাংকিং নামে পরিচিত। মানে মূল কথা ওটাই, মানে ওই কথাটা আপনি ঘুরে পেয়েছে আপনার ভাষায় লিখবেন। কোন একটা গ্রাহক আপনার যে কোনো একটা ব্যাংকে করেছে, আজ অনলাইন ব্যাংকিং সিস্টেমের কারণে আপনার ওয়ানের কথা মনে নাই। সাপোজ এই যে ওয়ান লিখতে হবে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান, এটা মনে নাই যে কি ওয়ান হবে না ল্যান হবে না কি হবে, ভুলে গেছেন আপনি। ওটা ওই ভুলে গেছেন, যেটা ভুলেই গেছেন, ওটা পুনরুদ্ধার করবার যায় না, চেষ্টা করতে যায়, কারণ সময়ের অনেক দাম এখানে। তো লিখে দেবেন অনলাইন সিস্টেমের মাধ্যমে কোনো একটা শাখার ব্যাংকিং কার্যক্রম অনলাইনের মাধ্যমে অন্য একটা শাখা থেকে সম্পূর্ণ করার প্রক্রিয়াকে বা সেবা সম্পাদন করাকে বলা হয় যে কোনো শাখা ব্যাংকিং। শেষ। আমরা ওই ওয়ান এটা দেন ভালো, যদি জানেন দিতে পারলে ভালো, যদি না জানা থাকে সেক্ষেত্রে আমি বলছি। আচ্ছা, এখানেও আমাদের অনলাইনের যে সুবিধা অসুবিধাগুলো আমরা এখানে দিতে পারি। এখানে একটু আলাদা আলাদা কিছু দেওয়া আছে, আলাদা আলাদা করে মনে রাখার দরকার নেই। আপনি ওটা মনে রাখবেন, ইলেকট্রনিক্স ব্যাংকিং মনে রাখবেন, এখানে প্রয়োগ করবে, হয়ে যাবে।
ইলেকট্রনিক সুবিধা আসলে এখানে যেটা আছে সেটা ওখানে যেটা পড়ছে সেটা এখানে প্রয়োগ করবেন, হয়ে যাবে। তারপরেও আপনার এখানে যেটা সহজ মনে হবে সেই পয়েন্টটা আপনি হাইলাইটস করবেন। আপনি একটা মার্কার কলম নেবেন, সে যেটা নেবেন সেটা হাইলাইটস করবেন, যেটা দরকার আপনার সেটা হাইলাইটস করবেন আর কি। হ্যাঁ, হাইলাইটস করে রেখে দেবেন। আর লিখে দেবেন যে পাশাপাশি একটু আঁকাআঁকি করবেন, যেটা এই সুবিধাটা অমুক প্রশ্নের সুবিধাটা আলোচনা করলে হবে, অমুক প্রশ্নের সুবিধা আলোচনা করলে হবে, এরকম। আচ্ছা, এমএফএস। এমএফএস এখন এই এমএফএস এর বিষয়টা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, বিকাশ, রকেট, ইউপি যেগুলো আছে, এই যে এগুলো হচ্ছে আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। মোবাইলের মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যাংকিং কার্যক্রমগুলো যেটা সম্পূর্ণ করি সেটা হচ্ছে এমএফএস। তাহলে এমএফএসটা আমাদের চাইছে, এবং তারপরে আছে ফিউ রিমার্কেবল এমএফএস ইন বাংলাদেশ। বাংলাদেশের উল্লেখযোগ্য এমএফএস কি কি আমাদের সেটা লিখতে বলছে। তো দেখুন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস হলো, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস হলো প্রধানত ব্যাংকবিহীন জনগোষ্ঠীর জন্য একটি ব্যাংকিং ব্যবস্থা যা একজন নিবন্ধিত মোবাইল দ্বারা এজেন্টের কাছ থেকে টাকা জমা, ক্যাশ ইন এবং উত্তোলন, ক্যাশ আউট করতে পারেন, এবং ব্যবহারকারী তার এমএফএস অ্যাকাউন্ট থেকে অন্য এমএফএস অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে পারেন, যেটাকে বলে P2P, পিয়ার টু পিয়ার। বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ করতে পারে, কেনাকাটার বিল মার্চেন্ট পে করতে পারে, ইউটিলিটি বিল পে করতে পারে, বেতন এবং সরকারি ভাতা উপবৃত্তি গ্রহণ এবং মোবাইল রিচার্জ করতে পারে। অনেক কিছু এখানে তুলে দেওয়া আছে। মোট কথা, আপনার বিকাশের কথা যদি আপনি এখন এর চিত্রটা ফুটে তোলেন, তাহলে কিন্তু এর সবগুলো আছে। হ্যাঁ, আপনি বিকাশের চিত্রটা যদি ফুটে তোলেন তাহলে সবগুলো পাবে। এখানে আমাদের এজেন্টের দ্বারা ক্যাশ ইন, আপনি বিকাশে ক্যাশ ইন করতে চাইলে এখন ব্যাংক থেকেও করা যায়, এজেন্ট থেকে ক্যাশ ইন করতে পারি, উত্তোলন আমরা এজেন্ট থেকে করতে পারি। তারপরে আছে অ্যাকাউন্ট থেকে এমএফএস অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারি, মানে এক এমএফএস থেকে আরেক এমএফএস স্থান, যেটা পিয়ার টু পিয়ার বলে। বিদেশ থেকে রেমিটেন্স আসে, আমাদের বিকাশে আসে, কেনাকাটার জন্য মার্চেন্ট পে আমরা অপশন ব্যবহার করি, ইউটিলিটি বিল প্রদান করি, এই জিনিসগুলো। তাহলে আমাদের ব্যাংকবিহীন জনগোষ্ঠীর কাছে, আপনি একটু যদি ভালো ভাষা প্রয়োগ করেন, তাহলে ব্যাংকবিহীন জনগোষ্ঠীর কাছে একটি ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য নিবন্ধিত মোবাইল দ্বারা, ব্যাংকে নিবন্ধিত মোবাইল দ্বারা, অথবা আপনার যে সিস্টেম ব্যবহার করবেন বিকাশ, নগদ, রকেট, সেই নিবন্ধিত মোবাইল দ্বারা আপনি ক্যাশ আউট, ক্যাশ ইন, ইউটিলিটি বিল পেমেন্ট, রেমিটেন্স ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করা যায়, তাকে আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বলে। শেষ। আপনার মতো আপনি এটা বানিয়ে লিখবেন, এটা এই ভাষা প্রয়োগ করতে তা না। সংক্ষেপে বলা যায়, মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেন সম্পন্ন করা হলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। উল্লেখযোগ্য এমএফএস, দেখুন এটা উল্লেখযোগ্য এমএফএস হলো কি কি? বিকাশ আছে, বিকাশ রকেট, নগদ এবং ট্যাপ। তো আমরা এখানে আমাদের উল্লেখযোগ্যগুলোর মধ্যে এখানে বিকাশ আছে, কখন থেকে শুরু হয়েছে? 2011 সাল থেকে চালু হয়েছে, জুন মাসে চালু হয়েছে, এটা এখন শীর্ষস্থানীয় এমএফএস প্রদানকারী। রকেট ডাচবাংলা ব্যাংকের 2011 সাল থেকে চালু করে। নগদ বাংলাদেশ পোস্ট অফিস দ্বারা পরিষেবা চালু। ট্যাপ ট্রাস্ট ব্যাংক এবং রবি বাংলাদেশ একটি মোবাইল অপারেটর দ্বারা পরিষেবা। তাহলে এই আমাদের উল্লেখযোগ্য এমএফএস, এগুলো হচ্ছে আমাদের উল্লেখযোগ্য এমএফএস। আচ্ছা, এই যে ছোট ছোট প্রশ্ন এগুলা কিন্তু থাকবে আমাদের, এগুলা কিন্তু থাকে যে এমএফএস কি, দুইটি আমাদের উল্লেখযোগ্য এমএফএস এর নাম উল্লেখ করুন। বাংলাদেশে এমএফএস কখন যাত্রা শুরু করে এবং কোন ব্যাংক এটি শুরু করে? 2011 সালে বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এমএফএস শুরু হয়। ডাচ বাংলা ব্যাংক প্রথমে এমএফএস চালু করে 2011 সালে রকেট নামে, তারপরে ব্রাক ব্যাংক এমএফএস নাম দিয়ে এমএফএস দিয়ে বিকাশ 11 সালে চালু করে।
জুন মাসে চালু করে। তাহলে এটা মার্চ মাসে চালু করে রকেট, আর এটা বিকাশ জুন মাসে চালু করে। রকেট বেশি আগাইতে পারেনি, বিকাশ অনেক বেশি এগিয়ে গেছে। তারপরে আমরা সাধারণভাবে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার জানি। একটি এমএফএস অপারেটর বাংলাদেশে কি কি সেবা প্রদান করে? মানে আপনার বিকাশ অপারেটর আপনার কি কি সেবা প্রদান করে? 5টি সর্বাধিক ব্যবহৃত পরিষেবার নাম দিন যা ফেব্রুয়ারি 2022-এ অনুষ্ঠিত প্রতিটি সেবার মাধ্যমে লেনদেনের আনুমানিক পরিমাণ সহ। তো এটা চাবে না, এটা কি পরিষেবা দেয় এগুলা, এটা সস্তা প্রশ্ন চাবে না, এগুলা খুবই সহজ, এটা চাবে না। এমএফএস নীতি অনুসারে এমএফএস একটি ব্যাংকে কত শেয়ার থাকবে? এমএফএস এর নীতি অনুযায়ী বাংলাদেশে এমএফএস নীতি অনুসারে একটি ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এমএফএস এর কমপক্ষে 51% শেয়ার থাকা উচিত। তাহলে একটি ব্যাংকের 51% শেয়ার থাকবে এমএফএস এর, তার মালিকানা ধরে রাখার জন্য 51% শেয়ার থাকবে। আচ্ছা, তারপরে আছে এজেন্ট ব্যাংকিং। এরপর আছে এজেন্ট ব্যাংকিং নিয়ে কথা। এজেন্ট ব্যাংকিং নিয়ে অন্য অধ্যায় 3 নম্বর অধ্যায়ে অনেক কথা আছে, অনেক কথা, এত বেশি আলোচনা বলে শেষ করা যাবে না, এত বড় অধ্যায়, মানে আমার বিরক্ত এসে গেছে। লিখতেছি আজ কদিন থেকে, একটু অধ্যায় শেষ করতে পারতেছি না, এত বড়, এত কিছু আলোচনা আছে। আচ্ছা, এজেন্ট ব্যাংকিং কি আমরা ফার্স্ট পার্টে পড়ে আসছি অন্যান্য সাবজেক্টে। তো এজেন্ট ব্যাংকিং হলো একটি ব্যাংকিং মডেল যা 2015 সালে সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ কর্তৃক প্রবর্তিত গ্রামীণ এবং অশিক্ষিত গ্রাহকদের জন্য আর্থিক লেনদেন সহজতর করার জন্য ঐতিহ্যগত ব্যাংকিং পদ্ধতির অসুবিধার সম্মুখীন হয়। এই সিস্টেমে আঙ্গুলের ছাপ ছাপ শনাক্ত করে লেনদেন অনুমোদিত হয়। স্বাক্ষর, পিন এবং এটিএম কার্ডের প্রয়োজন বাদ দেওয়া হয়। গ্রামীণ এলাকায় লাইসেন্সপ্রাপ্ত এজেন্টরা ব্যাংকের তরফে লেনদেন করা, তাদের আমানত উত্তোলন, অ্যাকাউন্ট খোলা, বিদেশে রেমিটেন্স প্রেরণ। এক সময় এটি ব্যাংকের একটি এক্সচেঞ্জার হিসেবে কাজ করত। তাদের পরিষেবার জন্য কমিশন পায়, যা বঞ্চিত জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং পরিষেবা প্রসারিত করে। তো এই বিষয়টা আপনি বানিয়ে লিখবেন, আপনার মতো করে আপনি বানিয়ে লিখবেন। এজেন্ট ব্যাংকিং কি, এটা আমাদের সবার জানা, আমরা ব্যাংকে যারা কাজ করি আমরা সবার জানা। এটা কমিশনের ভিত্তিতে আমরা কোনো এজেন্টকে আমরা ব্যাংকিং পরিষেবা, গ্রামীণ বা প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং পরিষেবা প্রদান করার জন্য এক্সেস যেটা দেওয়া হয়, এবং জনসাধারণ এখানে সেবা নিয়ে থাকে। এখানে কোনো চেক বই, আঙুলের ছাপ দ্বারা টাকা ওঠানো, চেক বই, কার্ড কোনো কিছু দেওয়া হয় না। আচ্ছা, তো এজেন্ট ব্যাংকিং এর উদ্দেশ্য, এই ছোট ছোট প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে, কারণ এগুলো আমাদের প্রত্যেকেরই জানা দরকার আছে। এজেন্ট ব্যাংকিং এগুলো সম্বন্ধে, এগুলো সচেতনমূলক কাজ আর কি ব্যাংকের, এটা গ্রাহকদের আমাদের বুঝাইতে হয়, জানাইতে হয়। তো আর্থিক অন্তর্ভুক্তি আমাদের এর উদ্দেশ্য হলো আর্থিক অন্তর্ভুক্তি। বাংলাদেশে যত লোকজন আছে, যত আমাদের প্রান্তিক জনবল আছে, জনগোষ্ঠী আছে, সেই প্রান্তিক জনগোষ্ঠীকে আমাদের ব্যাংকিং লাইনের মধ্যে নিয়ে আসা, আর্থিক ব্যাংকিং চ্যানেলের মধ্যে আমাদের নিয়ে আসা কাজ, প্রধান উদ্দেশ্য। লেনদেনের সরলীকরণ, এখানে বলছে ক্লায়েন্টদের জন্য ব্যাংকিং প্রক্রিয়া সহজ করার জন্য ঐতিহ্যগত ব্যাংকিং পদ্ধতিতে লড়াই করতে পারে, এখানে আমাদের করতে পারে, দ্বন্দ্ব হতে পারে বা ঝামেলা হতে পারে, যেমন চেক লেখা, পিন মনে রাখা ইত্যাদি। তাহলে লেনদেন সরলীকরণ, এখানে গ্রামের অনেকেই চেক লিখতে পারবে না, হয়তো কাটাকাটি যাচ্ছে। আপনি ব্যাংকের আপনার কাছে চেক নিয়ে আসে, একটা চেকে যদি অনেকগুলো কাটাকাটি থাকলে আপনার মন মেজাজ খারাপ হয়ে যাবে। তখন হয়তো কোনো সার্ভিস দিতে দেখা যাচ্ছে আপনার মাথা গরম হয়ে গেছে, কোনো একটা কথা বললেন, ব্যাংকে একটু কোনো সমস্যা হয়ে যেতে পারে। তো এই জন্য চেকের লেখার জন্য ঝামেলা না থাকে। আর গ্রামের মানুষ তো অত বেশি শিক্ষিত না, তো যদি চেকের লেখার ঝামেলা যেন না থাকে, এবং আমাদের এই পিন যেন মনে রাখার ঝামেলা যেন না থাকে, এই জন্য সরাসরি আঙ্গুলের ফিঙ্গার দিয়ে যেন টাকা উঠানো যায়, এটা এই সিস্টেমটা এটা করা আছে। লেনদেনের সরলীকরণ, যে ব্যাংকিং পরিষেবাগুলোতে এক্সেস বাড়ানো, ব্যাংকের যে অন্যান্য পরিষেবাগুলো আছে সেই পরিষেবাগুলোতে আমাদের সকল জনগণকে এক্সেস নিয়ে আসা আর কি।
অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধিকরণ, এজেন্ট কমিশন এবং ইনকাম জেনারেশন, দক্ষ লেনদেন পরিচালনা, নিরাপদে এবং সুরক্ষিত লেনদেন। তো মূল কথা আমাদের শহরকে আর্থিক অন্তর্ভুক্তি করা, লেনদেন সরলীকরণ এবং ব্যাংকিং পরিষেবাগুলোতে এক্সেস হওয়া বাড়ানো। আর অন্যান্য পরিষেবা এছাড়াও আপনার যেগুলো জানা আছে সেই পরিষেবাগুলো আপনি দিবেন, আপনি পয়েন্ট আকারে সেটা দিবেন। অধ্যায় শেষ হয় নাকি? কত বড় অধ্যায়? আপনি কেবল অর্ধেক। আচ্ছা, এটা দেখে আমরা শেষ করব, আজকে শেষ করব। ই কমার্স সম্পর্কিত নিম্নলিখিত সংজ্ঞায়িত করুন। কি? কার্ড, পেমেন্ট গেটওয়ে, অ্যাকুইরিং, ইস্যুইং ব্যাংক, পিন, সিসিভি, সিভিসি, পেমেন্ট অ্যাসোসিয়েশন, অথরাইজেশন, সেটেলমেন্ট, মাস্টার অ্যাকাউন্ট অ্যান্ড পিএসবি। তো কার্ড একটি ই কমার্স ওয়েবসাইটে একটি ভার্চুয়াল স্পেস যেখানে গ্রাহকরা যে আইটেমগুলি কিনতে চান তা সংগ্রহ করতে এবং সংরক্ষণ করতে পারে। এটি ব্যবহারকারীদের চেক আউটে এগিয়ে যাওয়ার আগে তাদের নির্বাচন, পর্যালোচনা এবং সংশোধন করার অনুমতি দেয়। কার্ড বলতে আপনি কোনো একটা ওয়েবসাইটে গেছেন, দারাজের ওয়েবসাইটে ঢুকছেন, বা আপনি কোনো একটা ওয়েবসাইটে ঢুকছেন, সেই ওয়েবসাইটে আপনি কেনাকাটা করবেন, অনেকগুলো পণ্য নির্বাচন করলেন, আপনি সেগুলোকে চার্ট আকারে রাখতে পারেন, টাচ দিয়ে আপনার কার্টে রেখে দেবেন। সেখান থেকে সবগুলা ওই ঝুড়িতে গিয়ে জমা হচ্ছে, একটা ঝুড়ির মতো চিহ্ন থাকে, ওটা কার্ট, ওই ঝুড়ির মতো ওখানে গিয়ে জমা হচ্ছে সবগুলা চিহ্ন। যখন আপনি দেখতেছেন আপনার নির্বাচনে ওখানে গেলে, তখন দেখা যাচ্ছে যে 8টা 10টা আপনি নির্বাচন করছেন। এখন 8টা 10টার মধ্যে 8টা 10টা নেবেন না, ওখান থেকে আবার বাদ দিবেন, ওখান থেকে করা যায়। যে জিনিসটা যেখানে গিয়ে জমা হচ্ছে, আমরা প্রাথমিকভাবে নির্বাচন করে যে ঝুড়ির মধ্যে জমা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কাছে মূলত কার্ড হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, পেমেন্ট গেটওয়ে একটি অনলাইন পরিষেবা যা ক্রেতার অর্থ প্রদানের জন্য নিরাপদে সংগ্রহ এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে লেনদেন প্রক্রিয়াকে সহজতর করে। এটি লেনদেন অনুমোদন এবং সম্পূর্ণ করার জন্য বণিকের ওয়েবসাইট এবং অধিগ্রহণকারী ব্যাংকের মধ্যে যোগাযোগ করে। তাহলে পেমেন্ট গেটওয়ে আমাদের এখানে বলা হচ্ছে অনলাইন পরিষেবা যা ক্রেতার অর্থ প্রদানের জন্য নিরাপদ সংগ্রহ এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে লেনদেন প্রক্রিয়াকে সহজতর করে। আমাদের পেমেন্ট গেটওয়ে একটা থাকবে, যে সেই গেটওয়ের মাধ্যমে সেটা আমাদের বিকাশের পেমেন্ট গেটওয়ে হতে পারে, রকেট হতে পারে, এরকম আমাদের বিভিন্ন পেমেন্ট গেটওয়ে থাকে। সেই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমরা অনলাইন লেনদেন বা অর্থ প্রদানের জন্য আমরা এই পেমেন্ট গেটওয়েগুলো আমরা ব্যবহার করে থাকি, এবং সেটা লেনদেন অনুমোদন এবং সম্পূর্ণ করার জন্য বণিকের ওয়েবসাইট এবং অধিকাংশ ব্যাংকের মধ্যে যোগাযোগ করে। এবং সেই পেমেন্ট গেটওয়ে আমরা যে টাকাটা দিচ্ছি বা টাকা ট্রান্সফার করবো, সেই টাকা ট্রান্সফার করার জন্য ক্রেতার অ্যাকাউন্ট এবং আমরা আমাদের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের মধ্য থেকে, মানে বিক্রয়কারীর অ্যাকাউন্ট, যে বিক্রয় করতেছে তার হিসাব এবং আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে আমার ব্যাংকের হিসাবের মধ্যে সংযোগ স্থাপন হয়। অধিগ্রহণকারী ব্যাংক এখানে বলা হচ্ছে অ্যাকুইরিং ব্যাংক। অধিগ্রহণকারী ব্যাংক বিষয়টা কিরকম, যে আমরা স্বপ্নতে গিয়েছি কোনো একটি কেনাকাটা করার জন্য, তার স্বপ্নতে গিয়েছে কেনাকাটা করার জন্য, সেখানে আমরা ডেবিট কার্ড ইউজ করছি, আমার ব্যাংকের ডেবিট কার্ড ইউজ করছি। তাহলে আমার ব্যাংক হচ্ছে, যে ব্যাংক ডেবিট কার্ড দিয়েছে সেটা হচ্ছে ইস্যুকারী ব্যাংক, সেটা হচ্ছে প্রদানকারী ব্যাংক বা ইস্যুকারী ব্যাংক, ইস্যুইং ব্যাংক। হ্যাঁ, আর আমার ব্যাংকের টাকা স্বপ্ন ব্যাংকের যে অ্যাকাউন্টে জমা হচ্ছে সেটা হচ্ছে অধিগ্রহণকারী ব্যাংক। মানে বিক্রেতার যে ব্যাংকটা সেটা হচ্ছে অধিগ্রহণকারী ব্যাংক, আর আমার যে ব্যাংক এটিএম কার্ড ইস্যু করেছে, আমার ব্যাংকে এটিএম কার্ড ব্যবহার করছে, সেটা হচ্ছে আমাদের কাছে ইস্যুইং ব্যাংক। পিন, এটা তো আমাদের জানা। ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর, কার্ড লেনদেন প্রমাণীকরণের জন্য ব্যবহৃত একটি গোপনীয় নম্বর। এটি সাধারণত ডেবিট কার্ড লেনদেন এবং ক্রেডিট কার্ড লেনদেনের জন্য প্রয়োজন হয়। সিভিভি, কার্ড ভেরিফিকেশন ভ্যালু, এটি ভিসা কার্ডের পিছনে একটি 3 সংখ্যার নিরাপত্তা কোড, যা অনলাইনে লেনদেনের সময় কার্ডটি গ্রাহকের দখলে আছে কিনা তা যাচাই করতে ব্যবহৃত হয়। সিভিসি, মাস্টার কার্ড দ্বারা ব্যবহৃত সিভিসি মাস্টার কার্ড দ্বারা সিভিভি এর অনুরূপ নিরাপত্তা, মানে এটা আমরা সিভিভি হচ্ছে ভিসা কার্ডে ব্যবহৃত হয়, আর সিভিসি হচ্ছে আমাদের মাস্টার কার্ডে ব্যবহৃত হয়।
অনুরূপ নিরাপত্তা কোড, এটি একটি 3 সংখ্যার নম্বর বা কার্ডের পেছনে ঠিক ওই মাস্টার কার্ডের মতোই আর কি। তারপর পেমেন্ট অ্যাসোসিয়েশন। পেমেন্ট অ্যাসোসিয়েশন আমাদের বিভিন্ন পেমেন্ট অ্যাসোসিয়েশন থাকতে পারে। এখানে পেমেন্ট অ্যাসোসিয়েশন বলতে ভিসা, মাস্টার কার্ড, এমএক্স, জিএসবি, দিনার, ডিসকভারের মতো একটি নেটওয়ার্ক যা কার্ড লেনদেন প্রক্রিয়াকরণের জন্য ব্যাংকগুলি অর্জন এবং প্রদানকারীর মধ্যে যোগাযোগের সুবিধা দেয়। তারপরে আছে অনুমোদন, অথরাইজেশন। অথরাইজেশনটা কি? অনুমোদন, আমরা যদি কোনো কেনাকাটা করি তাহলে আমাদের যখন আমরা কার্ড সোয়াইপ করে তো কার্ড ব্যবহার করে তখন আমাদের ব্যাংক থেকে আমাদের একটা ইয়ে দেয়, একটা নোটিফিকেশন দেয় বা একটা পিন দেয়, যেটাকে আমরা অনুমোদন করতে বলে। সেই পিনটাতে অনুমোদন করতে হবে। তো সেই জিনিসটা এটা যে গ্রাহকের দ্বারা প্রদত্ত কার্ডের তথ্য যাচাই করার প্রক্রিয়া, লেনদেন সম্পন্ন করার গ্রাহকের পর্যাপ্ত তহবিল এবং ক্রেডিট রয়েছে তা নিশ্চিত করার প্রক্রিয়া। নিষ্পত্তি, গ্রাহক অধিগ্রহণকারী ব্যাংক, ইস্যুকারী ব্যাংক তহবিল প্রদান করে। আমার ব্যাংক যখন ওই দোকানে ব্যাংকে টাকাটা প্রদান করবে তখন সেটাকে বলা হয় নিষ্পত্তি। এটি সাধারণত প্রতিদিন ঘটে। প্রক্রিয়াকরণ, লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যাংকের অ্যাকাউন্টগুলির মধ্যে অর্থ স্থানান্তর। নষ্ট অ্যাকাউন্ট, নষ্ট অ্যাকাউন্ট তো আগে আমরা ফার্স্ট পার্টে মানে দেখছি। তারপরে এটি একটি বিদেশি মুদ্রায় একটি ব্যাংকের ধারণকৃত অ্যাকাউন্ট যা আন্তর্জাতিক লেনদেন এবং নিরাপত্তা নিষ্পত্তির সুবিধার্থে ব্যবহৃত হয়। এনপিএসবি, ন্যাশনাল পেমেন্ট এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। বাংলাদেশে এ জাতীয় পেমেন্ট সিস্টেম যা বাংলাদেশের অভ্যন্তরীণ লেনদেন পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অর্থ প্রদানের রাউটিং এবং স্থানীয় ব্যাংকিং অর্থাৎ লেনদেন তৎক্ষণাৎ সঠিকভাবে লেনদেন অর্থ প্রদান প্রক্রিয়াকরণ করা হয় তা নিশ্চিত করে। অর্থাৎ আমরা যখন কোনো লেনদেন তাৎক্ষণিকভাবে আমরা করব তখন আমাদের এই মানে টাকা উইথড্র করব বা লেনদেন আমরা ট্রান্সফার করব, সেই ক্ষেত্রে আমাদের এনপিএসবি সিস্টেম ব্যবহার করতে হয়। যে আপনি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যদি তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে চান তাহলে আমাদের এই এনপিএসবি ইউজ করতে হবে। আরটিজিএস এর মাধ্যমে হয়, সেখানে একটু সময় লাগে। আর এনপিএসবির মাধ্যমে কোনো সময় লাগে না, ওরকম সময় লাগে না, একবার তাৎক্ষণিকভাবে সেখানে চলে যায়। এই হচ্ছে এই ছোটখাটো পয়েন্টগুলো, আমাদের অবশ্য সবগুলো পয়েন্ট একটু পড়ে রাখতে হবে। এটা পড়লে আপনার মনে থাকবে আর কি। তো আজকে এই পর্যন্ত আলোচনা করবো আমরা। এরপর আমাদের আলোচনা সাবজেক্ট হচ্ছে ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট। যাদের আছে তারা জয়েন করতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।